ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন চায় বিএনপি। ফেব্রুয়ারিতেই রোডম্যাপ প্রত্যাশা। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক। প্রধান উপদেষ্টা এবং তার সঙ্গে যারা ছিলেন তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে অতি দ্রুত তারা নির্বাচনের ব্যবস্থা করছেন এবং তিনি বলেওছেন যে ডিসেম্বরের মধ্যে তিনি নির্বাচনের ব্যবস্থা করার জন্য তারা কাজ করছেন। জুলাই আন্দোলনে হতাহতরা ইতিহাসের স্রষ্টা বললেন প্রধান উপদেষ্টা। সব ধরনের স্বীকৃতি দেবে সরকার। রাষ্ট্রীয় সহায়তা দেয়া শুরু। টেবিল মুক্ত না হওয়া পর্যন্ত চলবে অভিযান। ছাড় পাবে না রাঘব বোয়াল থেকে চুনুক পুটি। 24 ঘন্টায় গ্রেফতার 243 জন। বড় ছোট কোনো ভেদাভেদ নাই, যে আসবে এই জালে সে ধরা পড়বে। তারকা ডেভিডরা পালিয়ে যাওয়ায় ফায়দা হবে না অভিযানে। নির্বাচন দিতে দেরি করলে মানবে না জনগণ। নীতি সুদ হার অপরিবর্তিত রেখে মুদ্রানীতি ঘোষণা। জুনের মধ্যে কমে আসবে মূল্যস্ফীতি। আর্থিক খাত স্থিতিশীল করতে সর্বোচ্চ চেষ্টা। প্রাথমিকের বাদ পড়া শিক্ষকদের লাঠিচার্জ। কয়েকজন পুলিশ হেফাজতে। রায় পুনর্বিবেচনায় আপিল করেছে সরকার। এবং চ্যাম্পিয়ন্স ট্রফি ঘিরে ক্যাম্পে মুশফিক রিয়াদরা। প্রস্তুতিতে ঘাটতি দেখছেন কোচ সিমন্স। পাকিস্তানেও হবে দুদিনের অনুশীলন। দর্শক, সংবাদ সন্ধ্যে শুনছিলেন, সংবাদ রাতে শুনছিলেন একেএসটিএম টিভির সংবাদ শিরোনামগুলো। সঙ্গে রয়েছে আমি তানজিয়া জুথি। নির্বাচন কেন্দ্রিক সংস্কার দ্রুত শেষ করে দ্রুত সময়ে নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপির প্রতিনিধি দল। তাদের মতে আইন শৃঙ্খলা বাহিনীর সামনে গেল কয়েক দিনের হট্টগোলে একদিকে কথা বলার সুযোগ পেয়েছে পতিত ফ্যাসিস্টরা, আর অন্যদিকে দেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে, যার দায় সরকার এড়াতে পারে না। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। দেশের উদ্ভূত পরিস্থিতি নিয়ে রোববার সন্ধ্যায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে 3 সদস্যের প্রতিনিধি দল। 1 ঘণ্টার বেশি সময় অনুষ্ঠিত বৈঠক শেষে আলোচনার বিষয়বস্তু তুলে ধরেন বিএনপি মহাসচিব। জানান, প্রধান উপদেষ্টার কাছে অন্তর্বর্তী সরকারের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ব্যর্থতা তুলে ধরা সহ বিগত ফ্যাসিস্ট শাসকের পাচার করা অর্থ ফিরিয়ে আনা ও তাদের সব অন্যায় অপকর্মের বিচার দাবি করেছে বিএনপি। আমরা প্রশাসনে যে সমস্ত ব্যক্তি এখনও যারা দোষর ছিলেন ফ্যাসিবাদের এবং যারা ক্ষতিগ্রস্ত করেছেন বাংলাদেশকে সামগ্রিকভাবে, তাদেরকে আইনের আওতায় আনার জন্য এবং একই সঙ্গে তাদেরকে প্রশাসন থেকে সরিয়ে দেওয়ার কথা আমরা বলেছি। যারা লুণ্ঠন করেছে তাদেরকে আমরা আবারও ফিরিয়ে আনার জন্য, টাকা ফিরিয়ে আনার জন্য, একই সঙ্গে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য আমরা সেটা দাবিগুলো করেছি। গেল কয়েকদিনে দেশ জুড়ে চলা ভাঙচুর, আগুনের ঘটনা সহ সামগ্রিক বিশৃঙ্খলা নিয়ে দলীয় অবস্থানও তুলে ধরে বিএনপি। এই যে ঘটনাগুলো ঘটেছে এর দায় সরকার এড়াতে পারেন না। এই জন্যে যে সরকারের বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলো আছে, বিভিন্ন যে বাহিনীগুলো আছে, তাদের সামনেই এই ঘটনাগুলো একের পর এক ঘটেছে, যেটা আমরা মনে করি দেশের সার্বিকভাবে দেশের যে আইনশৃঙ্খলা পরিস্থিতি, স্থিতিশীলতা তাকে যথেষ্টভাবে বিপন্ন করেছে এবং ফ্যাসিবাদকে সুযোগ করে দিয়েছে তাদের এই সম্পর্কে একটু কথা বলার। গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরলে সব সমস্যার সমাধান হবে উল্লেখ করে দ্রুত নির্বাচনের দাবিও জানায় বিএনপির প্রতিনিধি দল। এটা অন্তর্বর্তীকালীন সরকার, সুতরাং দ্রুত নির্বাচনের জন্য আমরা তাদেরকে আবারও তাগাদা দিয়েছি। প্রধান উপদেষ্টা এবং তার সঙ্গে যারা ছিলেন তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে অতি দ্রুত তারা নির্বাচনের ব্যবস্থা করছেন এবং তিনি বলেওছেন যে ডিসেম্বরের মধ্যে তিনি নির্বাচনের ব্যবস্থা করার জন্য তারা কাজ করছেন। চলমান অপারেশন ডেভিল হান্টে কোনো নিরীহ মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয় সে বিষয়ে সজাগ থাকার আহ্বানও জানায় বিএনপি। প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন মানবে না বিএনপি। আমরা স্থানীয় সরকারের ব্যাপারে কোনো মতেই একমত হব না। আমরা খুব পরিষ্কার করে আগেও বলেছি, এখনো বলছি যে জাতীয় সরকারের আগে কোনো নির্বাচন হবে না। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। বিচার তাৎক্ষণিকভাবে করতে গেলে অবিচার হয়ে যায়। যারা অপরাধী শুধু তাদের আইনের হাতে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম একথা জানান। বলেন, প্রধান উপদেষ্টা 21 জন শহীদ পরিবারকে 10 লাখ টাকা করে প্রদান করেছেন। ভাস্ট মেজরিটি মানুষ তারা আসলে শান্তিপূর্ণ একটা পলিটিক্স করতে চান। আমরা চাই সেই পলিটিক্সের পরিবেশটা
শুরু হোক। অন্যায় অত্যাচারের সাথে জড়িত যাদের এগেনস্টে সুস্পষ্ট অভিযোগ আছে ক্রাইমের, তাদেরকেই এই অপারেশন ডেভিল হান্টে আওতায় আনা হচ্ছে, তাদেরকে আইনের আওতায় আনা হচ্ছে। গণ আন্দোলনে হতাহতরা ইতিহাসের স্রষ্টা বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার সকালে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে জুলাই অভ্যুত্থান অধিদপ্তর উদ্বোধন ও ২১টি শহীদ পরিবার ও ৭ জন আহতদের মধ্যে সহায়তার চেক হস্তান্তর অনুষ্ঠানে কথা বলেন তিনি। জানান, জুলাই আন্দোলনে যারা ত্যাগ স্বীকার করেছে তাদের সব ধরনের স্বীকৃতির ব্যবস্থা করবে সরকার। নাফিয়া ফারজানার প্রতিবেদন। ২০২৪ সালের জুলাই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীদের কোটা সংস্কারের আন্দোলন সরকারের দমন নিপীড়নের মুখে পরিণত হয় প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে। বিক্ষোভ দমনে শক্তি প্রয়োগ করে সরকার, তবে প্রাণ আর রক্তের বিনিময়ে বিজয় ছিনিয়ে আনে ছাত্র জনতা। ৫ আগস্ট অবসান হয় শেখ হাসিনার আওয়ামী লীগের ১৫ বছরের শাসনের। জুলাই গণ অভ্যুত্থানের ৬ মাসে ৮৩৪ জন শহীদের তালিকা গ্যাজেট আকারে প্রকাশ করেছে সরকার। খুব শিগগিরই আহতদের তালিকাও প্রকাশ করা হবে। অভ্যুত্থানের ৬ মাস পর গঠন করা হয়েছে জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর। এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শহীদ পরিবার ও আহতদের রাষ্ট্রীয়ভাবে আর্থিক সহায়তা দেওয়া শুরু করেছে অন্তর্বর্তী সরকার। সোমবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ২১টি জুলাই শহীদ পরিবার ও ৭ জন আহতদের মধ্যে আর্থিক সহায়তার চেক হস্তান্তর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা। বলেন, জুলাই আন্দোলনে যারা ত্যাগ স্বীকার করেছেন তাদের স্বীকৃতির সব ব্যবস্থা করবে সরকার। শোকের পরিবর্তে কি আসবে আমাদের কাছে, সেটা আমরা চেষ্টা করে যাচ্ছি সরকারের পক্ষ থেকে। আজকে তো গুরুত্বপূর্ণ দিন প্রাতিষ্ঠানিক দিক থেকে, যদিও আমাদের ক্ষোভের কথা বলতে গিয়ে হয়তো এটা আমরা হারিয়ে ফেলেছি। খুবই গুরুত্বপূর্ণ দিন আজকে, এই জন্য যে প্রাতিষ্ঠানিকভাবে আপনারা সরকারের অংশ হয়ে গেলেন। সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, এখন আন্দোলনকারী ও সরকার বিভাজনের পথে হাঁটলে ভবিষ্যতে ভালো কিছু আসবে না। আজকে যদি আমরা আর আপনারা হয়ে যাই, তাহলে এই নতুন বাংলাদেশ আর হবে না। বিভেদ হয়ে গেল, এই বিভাজনটা ভালো না। স্বৈরাচারের দোসররা এখনো দেশে সক্রিয় আছে স্বীকার করে প্রধান উপদেষ্টা বলেন, এদের কোথাও জায়গা দেয়া হবে না। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। চলমান অভিযানে রাঘব বোয়াল থেকে চুনুপুটি, এমনকি আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারাও ছাড় পাচ্ছেন না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার সকালে রাজশাহীতে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে একথা বলেন তিনি। অভিযানে যেন নির্দোষ কেউ শাস্তি না পায় সেই ব্যবস্থাও নেওয়া হয়েছে বলে জানান উপদেষ্টা। কাজী শাহেদের প্রতিবেদন। রাজশাহী বিভাগের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ে মতবিনিময় শেষে কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। জানান, অপারেশন ডেভিল হান্টের অভিযানে রাঘব বোয়াল থেকে চুনুপুটি কেউ ছাড় পাবে না, আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারাও ছাড় পাননি। ডেভিল হান্ট ডিক্লেয়ার করার পর ইভেন আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদেরও কিন্তু আমরা ছাড় দিই নাই। আপনারা দেখছেন প্রথম দিনই কিন্তু 4 জন না 5 জন তাদের কিন্তু আইনের আওতায় নেওয়া হয়েছে। এই ক্ষেত্রে বড় ছোট কোনো ভেদাভেদ নাই, যে আসবে এই জালে সে ধরা পড়বে। অভিযানে যেন নির্দোষ কেউ শাস্তি না পায় সেই ব্যবস্থাও নেওয়া হয়েছে বলে জানান উপদেষ্টা। এই অপারেশনটা চলবে অতদিন পর্যন্ত যতদিন পর্যন্ত ডেভিল এখান থেকে মুক্ত না হবে। এই জন্য যেন নির্দোষী যেন কোনো অবস্থায় শাস্তি না পায়, এই জন্য যত ধরনের ব্যবস্থা আমরা কিন্তু নিচ্ছি। এ সময় সীমান্তে ভারতীয় আগ্রাসনে চাঁপাইনবাবগঞ্জের মানুষের ভূমিকার প্রশংসা করেন তিনি। একই সঙ্গে আইন হাতে তুলে না নেওয়ারও আহ্বান জানান। আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কাজ করে কিন্তু তারা ওই পার্শ্ববর্তী দেশের একটা জবাব তারা দিয়েছে। চাঁপাইনবাবগঞ্জবাসীর বলবো যে আইন যেন কোনো সময় কেউ নিজের হাতে তুলে না নেয়। রমজানের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম সহনীয় থাকবে বলেও জানান জাহাঙ্গীর আলম চৌধুরী। করার পরে ইভেন কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। এদিকে অপারেশন ডেভিল হান্টের দ্বিতীয় দিনে আরও ৩৪৩ জন সহ মোট ১৫২১ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়।
বলা হয় অপারেশন ডেভিল হান্টের আওতায় ৩৪৩ জনকে গ্রেফতার করা হয়েছে, আর অন্যান্য মামলা ও ওয়ারেন্টের আওতায় গ্রেফতার হয়েছে আরও ১,১৭৮ জন। অভিযানে একটি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ১১ রাউন্ড গুলি, ৬টি শর্টগান কার্তুজ, ৩টি ছুরি, ৩টি তলোয়ার, ১টি কুড়াল, 10টি ককটেল, 8টি লাঠি, 4টি রড ও 4টি রামদা উদ্ধার করা হয়। এছাড়াও শুক্রবার রাতে গাজীপুরে পতিত ফ্যাসিস্ট সরকারের মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলার পর নড়ে চড়ে বসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। শনিবার রাতেই সরাসরি অভিযান শুরু করে যৌথ বাহিনী। তারকা ডেভিলরা পালিয়ে যাওয়ায় চলমান অভিযানে ফায়দা হবে না। সোমবার রাজধানীতে এক আলোচনা সভায় এমন মন্তব্য করেন রাজনৈতিক দলের নেতারা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, নির্বাচন প্রলম্বিত করে সরকারের ক্ষমতা ধরে রাখা যৌক্তিক হবে না। আর এক অনুষ্ঠানে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, দেশকে 4টি প্রদেশে বিভক্তি করার সুপারিশ জনগণ মানবে না। নিয়াজ মোর্শেদের প্রতিবেদনে বিস্তারিত থাকছে। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের 6 মাস ছাত্র জনতা এখন কোথায় শীর্ষক এই গোলটেবিল বৈঠক আয়োজন করে ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড হিউম্যান রাইটস। এতে অংশ নেই বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বলেন, অন্তর্বর্তী সরকার এমন কোনো কাজ দেখাতে পারেনি যাতে জনগণের সমর্থন পাবে। সরকার 6 মাস পরে অপারেশন ডেভিল হান্ট শুরু করায় তাতে কোনো ফায়দা হবে না। তারকা ডেভিলরা সবাই এরই মধ্যে পালিয়ে গেছে। ডেভিল হান্ট যারা যখন শুরু করেছেন, ডেভিলদের বড় বড় গডফাদার যারা, তারকা ডেভিলরা 6 মাস আগে পালিয়েছেন, কেউ 5 মাস, 4 মাস, 3 মাস। এখনও তারকা ডেভিলরা তারা পালিয়ে তারা আত্মরক্ষা করছেন বাইরে। দেশের ভেতরে যারা আছেন অধিকাংশই ডেভিলরা ধরাছোঁয়ার বাইরে। তারা এই সরকার যদি ব্যর্থ হয়ে যায় তাহলে আমরা কি আর কোনো পথ থাকবো না? নিশ্চয়ই আমরা সেই পথের সন্ধান করব, কিন্তু সরকারকে ব্যর্থ করার চাইতে সফল করার চেষ্টাটাই আমাদের দলের দিক থেকে আমরা মনে করি যে আমাদের এখনো চেষ্টা করা উচিত। বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, নির্বাচন প্রলম্বিত করে সরকার যদি নিজের অবস্থান দীর্ঘায়িত করে তা যৌক্তিক হবে না। এই দেশ যে রূপান্তরিত হবে স্বৈরাচার থেকে গণতন্ত্রে, এই রূপান্তর প্রক্রিয়াকে যদি বিলম্বিত করতে চায় সরকার, তাহলে কিন্তু বাংলাদেশের মানুষের চোখকে তারা কেউ ফাঁকি দিতে পারবে, তারা কিন্তু সেটা তুলে ফেলবে। এবং সেই আশঙ্কা হয়েছে বলেই কিন্তু আজকে এই বিভিন্ন প্রশ্নগুলো এসেছে। এদিকে মতিঝিলে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা শীর্ষক কর্মশালা হয়। কর্মশালায় উপস্থিত হয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস কথা বলেন সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে। কমিশন দেশকে 4টি ভাগে বিভক্ত করার যে সুপারিশ করেছে তা দেশের মানুষ মেনে নেবে না বলে দাবি তার। এই বাংলাদেশকে 4টি কি বিভাগে নাকি প্রদেশ, 4টি প্রদেশে ভাগ করতে হবে। ভাইবে দেখছেন, যেই সংস্কারে বিভক্তির গন্ধ পাওয়া যায়, সেই বিভক্তির সংস্কার কোনোদিন এই দেশে মানুষ পছন্দ করবে না। বলেন, বিচার ও সংস্কারের পাশাপাশি নির্বাচনের প্রস্তুতিও চালাতে হবে। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। 10% নীতি সুদ হার অপরিবর্তিত রেখেই নতুন মুদ্রানীতি ঘোষণা করল কেন্দ্রীয় ব্যাংক, যেখানে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি ধরা হয়েছে 9.8%। সোমবার বাংলাদেশ ব্যাংক গভর্নর জানান, চ্যালেঞ্জ থাকলেও জুনের মধ্যে মূল্যস্ফীতি 7 থেকে 8 ভাগে নেমে আসতে পারে। এ সময় পাচার হওয়া অর্থ উদ্ধার সহ অর্থনৈতিক খাতকে স্থিতিশীল করতে সর্বোচ্চ চেষ্টার কথাও জানান তিনি। সেই সঙ্গে প্রবাসী আয় ও রপ্তানি আয় ইতিবাচক বলেও জানান গভর্নর আহসান এইচ মনসুর। রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে থেকে অবস্থান পরিবর্তন করে কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে যাচ্ছেন এনটিআরসি এর নিবন্ধিতদের নিয়োগ এবং প্রাথমিকের 3য় ধাপে সুপারিশপ্রাপ্ত আন্দোলনকারীরা। সোমবার রাত 10টার দিকে শাহবাগ ত্যাগ করেন তারা। সেখান থেকে তারা দলবদ্ধভাবে শহীদ মিনারের দিকে যান। আন্দোলনকারীরা বলেন, তাদের অনেককেই আটক করা হয়েছে। যে কোনো মূল্যে তারা দাবি আদায়ে বদ্ধপরিকর। এর আগে সকাল থেকেই শাহবাগে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা। এক পর্যায়ে পুলিশ তাদের লাঠিচার্জ, টিয়ার শেল এবং জলকামান নিক্ষেপ করে। এরপর তারা শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন।
প্রাথমিকের বাদ পড়া ৬,৫৩১ জন শিক্ষকের নিয়োগে আদালতের আদেশ পুনর্বিবেচনার জন্য আপিল করা হয়েছে। এমনটাই জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। এর আগে বিকেলে প্রাথমিক ও উপানুষ্ঠানিক শিক্ষার মানোন্নয়নের উদ্দেশ্যে গঠিত কনসালটেশন কমিটি ৮টি বিষয়ে শতাধিক প্রস্তাব ও আনুষঙ্গিক সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে দাখিল করে। বিদ্যালয় পরিদর্শন করেছেন, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী, স্থানীয় সমাজের প্রতিনিধিবৃন্দের কাছ থেকে মতামত নিয়েছেন, পর্যালোচনা করেছেন এবং তাদের রিপোর্ট প্রণয়ন করেছেন। দুটি বিষয় বিশেষ বিবেচনায় রাখা হয়েছে। এক, নানা উদ্যোগ সত্ত্বেও শিখন মানের ক্ষেত্রে যে স্থবিরতা বিরাজ করছে তা দূর করা। দুই, শিশুর শিখন, কল্যাণ ও নিরাপত্তাকে সব কর্মকাণ্ডের কেন্দ্রে স্থাপন করা।